আসসালামু আলাইকুম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ার আমাদের ধারাবাহিক আয়োজন। অর্থাৎ আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। আমরা আজকে বাক্য প্রকরণ এই টপিকটার বেসিক ক্লাস করব। তারপরে আমরা এই টপিক থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং ঠিক এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে আমরা খুব সুন্দর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে কি করব? আমরা প্রথমে বেসিক এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব, সংক্ষেপে তুলে ধরবো, যাতে করে আমরা বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো যাতে খুব ইজিলি যাতে আমরা সলভ করতে পারি। তারপর আমরা কি করব, বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো নিয়ে আমরা সহজ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা কথা না পারি, আমরা সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আসো। তো আমাদের যে প্রশ্নটা আসবে, আমরা ঠিক এই প্রশ্নটা আলোকে আমরা ডিটেলসে আমরা সম্পূর্ণটা টপিক কিভাবে আরো অনেক প্রশ্ন আসতে পারে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো। জাস্ট আমার এই ক্লাসটা একটু নোট করে রাখবা, যেটা তোমার কাছে নতুন মনে হবে সেটা অবশ্যই তুমি লিখে রাখবা, ওকে? তো আমরা যদি খেয়াল করি যে আমাদের 1 নম্বর প্রশ্নটা, যে যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয়, এটা কোন ধরনের বাক্য? আমরা দেখতে পাচ্ছি 43তম বিসিএস 2021-এ আসা এই প্রশ্নটা, ঠিক আছে? তো এখানে 4টা অপশন। আমরা 4টা অপশনে যাওয়ার আগে আমরা কয়েকটা কথা মনে রাখবো। কথাগুলো হচ্ছে কি, আমরা যখন কোনো প্রশ্নে যিনি তিনি দেখব, ঠিক আছে? যিনি তিনি, আমি কয়েকটা কথা লিখে রাখবো। আমরা যখন কোনো প্রশ্নে যিনি তিনি, তারপরে যা তা, তারপরে যে সে, যেহেতু সেহেতু, যেহেতু সেহেতু, তারপর হচ্ছে যেহেতু, সুতরাং, যদি, তাহলে, যদিও, যদিও, তবুও, ঠিক আছে? আরো অনেক কিছু থাকতে পারে, তবে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা সাপেক্ষ সর্বনাম লিখে নিলাম। তো তোমরা যখন এই সাপেক্ষ সর্বনামগুলো যে কোনো বাক্যে দেখবা, এই সাপেক্ষ সর্বনামগুলো যে কোনো বাক্যে দেখবা, ঠিক আছে? তখন তোমরা কি করবা? অ্যান্সারটা দিবা জটিল বাক্য, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? আমরা যখন এই সাপেক্ষ সর্বনামগুলো আমরা যে কোনো বাক্যে দেখব, তখন আমরা কি করব? অ্যান্সারটা দিব জটিল বাক্য, অথবা আমরা দেব মিশ্র বাক্য, ঠিক আছে? তো আমরা এই প্রশ্নটার মধ্যে যেহেতু যিনি তিনি দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই আমরা এই প্রশ্নের অ্যান্সারে জটিল বাক্য আমরা এটা দেব, ঠিক আছে? তো আমরা ঠিক পরের প্রশ্নটা যদি দেখি, যে কোনটি সার্থক বাক্যের গুণ নয়, নয় বলছে। তো এটা আবার ইম্পর্টেন্ট, এই টাইপসের প্রশ্ন কিন্তু সচরাচর আমাদের পরীক্ষাতে এসে থাকে। তো সার্থক বাক্যের গুণ নয় এটা জানতে হলে আমাকে জানতে হবে প্রথমে যে সার্থক বাক্যের গুণাবলীগুলো কি কি, এটা আমাকে আগে বুঝতে হবে বা জানতে হবে। তাহলে আমি একটু লিখে রাখি যে সার্থক বাক্যের গুণাবলী হচ্ছে 3টি, ঠিক আছে? সার্থক বাক্যের গুণাবলী কয়টি? 3টি। আমরা এই সার্থক বাক্যের গুণ এটা আমি লিখি নাই, সরাসরি 3টি লিখলাম। তো সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে আসক্তি, আসক্তি। 3 নম্বরে হচ্ছে যোগ্যতা, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখলাম আসক্তি। কিন্তু তোমরা একটা কথা মনে রাখবা, এই আসক্তি শব্দটা যদি এইভাবে আসে আসক্তি, ঠিক আছে, আসক্তি, তাহলে কিন্তু অবশ্যই সেটা বুঝতে হবে এটা কিন্তু সার্থক বাক্যের গুণাবলী নয়। তো আমাদেরকে আসক্তি বানানটা এভাবে দিয়ে তোমাকে অনেক সময় কনফিউজ করতেও পারে। তাহলে তুমি দেখো তো, যে আকাঙ্ক্ষা আমরা এটা নিতে পারি, হ্যাঁ, তারপরে যোগ্য, আকাঙ্ক্ষা, যোগ্যতা, এখানে আসক্তি। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক, এটা মূলত হচ্ছে আমাদের এইখানে এই গ নাম্বারটা হচ্ছে এটা এইভাবে ছিল, যে আসক্তি এটা হচ্ছে তয়িত, ঠিক আছে? এটা হচ্ছে কি তয়িত, আর এখানে লেখা ছিল কি কয়িত, আসক্তি। তো এখানে যেহেতু বলা হচ্ছে যে কোনটি সার্থক বাক্যের গুণ নয়, তাহলে আমাকে অবশ্যই 4টা অপশন থেকে আমাকে ঘ নাম্বারটা অ্যান্সার হিসেবে নিতে হবে। এবার আসি আমরা 3 নম্বর প্রশ্নে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়। আচ্ছা, এখান থেকে 4টা অপশন থেকে আমাকে
একটা অপশন নিতে হবে। তাহলে আমাকে একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন কোনো একটা বাক্যকে আমরা যখন নেতিবাচক বাক্যে রূপান্তর করব, ঠিক আছে, আমরা যখন কোনো একটা বাক্যকে আমরা কি করব, যখন নেতিবাচক বাক্যে রূপান্তর করব, তখন আমরা জাস্ট এই কথাগুলো মনে রাখবো যে ওই বাক্যের মধ্যে অবশ্যই নাবোধক শব্দ বসবে। তাহলে নাবোধক শব্দগুলো কি কি বসতে পারে? ওই বাক্যের মধ্যে না বসতে পারে, নেই বসতে পারে, আর কি কি বসতে পারে? নাই বসতে পারে, নয় বসতে পারে, আর বসতে পারেনি। তাহলে আমরা এই কথাগুলো মনে রাখলাম। তাহলে আমরা কি করব, ওই বাক্যটাকে যখন নেতিবাচক বাক্যে রূপান্তর করব, তখন আমরা কি করব, এই নাবোধক শব্দগুলো প্রথমে খুঁজব। এরপর 2 নম্বর কাজ হচ্ছে, আমরা যে বাক্যটাকে আমরা নেতিবাচক বাক্য রূপান্তর করব, ওই দুইটা বাক্যের অর্থ কিন্তু একই রকম থাকবে, অর্থের কোনো পরিবর্তন হওয়া যাবে না। অবশ্যই আমাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করব, বাক্যের পরিবর্তন হবে কিন্তু কখনোই অর্থের পরিবর্তন হবে না। তাহলে আমাকে মেন কাজকে আমরা 4টা অপশন থেকে এমন একটা অপশন নিব যেই অপশনে এই নাবোধক অব্যয় দেওয়া আছে, আবার যেই অপশনটা নিলে এই বাক্যটার সাথে তোমার অপশনের অর্থের মিল পাওয়া যাবে। তার মানে আমরা কি বুঝলাম, অর্থের কোনো পরিবর্তন হওয়া যাবে না, ঠিক আছে। তো আমরা যদি দেখি এখন না আছে কোনটাতে, আচ্ছা আমরা আগে অপশনগুলো বাদ দিই। ক নাম্বারটা বাদ, এখানে তো না দেওয়াই নেই। খ নাম্বারটা মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে, পারে না। আচ্ছা আচ্ছা এখানে না দেওয়া আছে। আচ্ছা মিথ্যাবাদীকে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিথ্যাবাদীকে কে পছন্দ করে না, এখানে না দেওয়া আছে। আচ্ছা এখানেও না দেওয়া আছে। আচ্ছা এখানে আমরা একটু একটা কথা বলি, খ নাম্বারটা বাদ দিতে পারি কেন? কারণ এই না কথাটা কখনো বাক্যের মাঝে বসবে না, এটা বসবে কোথায়, বাক্যের শেষে। আচ্ছা এখন আসি আমরা এই যে গ নাম্বার এবং ঘ নাম্বারে, তো আমরা যদি খেয়াল করি এখানে না কথাটা কিন্তু দুইটা বাক্যের মধ্যে দেওয়া আছে। তাহলে এখন অর্থের মিল পাওয়া যাচ্ছে কোনটাতে, আর অর্থের পরিবর্তন হচ্ছে কোনটাতে? অর্থের পরিবর্তন হলে কিন্তু আমাকে সঠিক উত্তর হিসেবে সেটা নিতে পারবো না। আমি যদি দেখি যে মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না, আর এখানে বলছে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, তাহলে কি অর্থের মিল পাওয়া যাচ্ছে না, অর্থটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যদি আমরা এই ঘ নাম্বারটা নেই, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কোনটা, গ নাম্বারটা। তাহলে অর্থের পরিবর্তন হওয়া যাবে না। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়, মানে এটা হচ্ছে একটি সার্থক বাক্যে কিন্তু 3টি গুণাবলী থাকা আবশ্যক, আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে আসক্তি, তারপর হচ্ছে যোগ্যতা। তো এটা এখানে একটু টাইপিং মিস্টেক, সেটা হচ্ছে এখানে দেওয়া ছিল তয়ত, আর এটা ঠিক আছে, এটা হচ্ছে কয়ত, ঠিক আছে। তাহলে বাক্যের বৈশিষ্ট্য নয় হচ্ছে আসক্তি, কিন্তু বাকি 3টাই হচ্ছে বাক্যের বৈশিষ্ট্য। এই বাক্যের বৈশিষ্ট্য বললে আমরা 3টা কথাই মনে রাখবো, একটা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আমরা 5 নম্বরে যদি দেখি, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি এটি একটি কোন ধরনের বাক্য? আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি অপশন দেওয়া আছে। তো জটিল বাক্য। আচ্ছা আমরা একটা কাজ করি, যে ছিল না বলে, এই যে ছিল না, যে না বলে, ছিল না বলে, এই টাইপের যখন আমরা কোনো বাক্য দেখব তখন আমরা সরল বাক্য দিয়ে দেব। আর জটিল বাক্য যে হবে না, সেটা কিভাবে বুঝলাম? জটিল বাক্যের মধ্যে কিন্তু ওই যে যেহেতু, সেহেতু, যিনি, তিনি, যদি, তাহলে, এই টাইপসের কিন্তু সাপেক্ষ সর্বনামগুলো থাকে, যেটা কিন্তু আমরা একটু আগে কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে আমরা জানতে পারি। আর জটিল বাক্য বা মিশ্র বাক্য একই কথা। আর এখানে আসি যৌগিক বাক্য। কি থাকে যৌগিক বাক্যের মাঝে? এবং থাকে, ও থাকে, কিন্তু থাকে, সুতরাং থাকে, তাই না? এই টাইপসের শব্দগুলো থাকে। তাহলে আমাদের যৌগিক বাক্যটা আমরা নিতে পারতেছি না, তার মানে আমরা এটাকে সরল বাক্য হিসেবে নিব। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। কোনো বাক্যের মধ্যে যদি যেহেতু, সুতরাং থাকে, আমরা সেটাকে চোখ বন্ধ করে আমরা সেটাকে জটিল বাক্য দিয়ে দেব, যে কোনো বাক্যে। যেই তার দর্শন পেলাম সেই আমার প্রস্থান করলাম। আচ্ছা কোনো বাক্যে যদি যেই সেই থাকে, আমরা সেটাকে চোখ বন্ধ করে আমরা সেটাকে মিশ্র বাক্য দেব অথবা জটিল বাক্য দেব। যেহেতু এটা জটিল বাক্য দেওয়া নাই, তাহলে আমরা কি করবো, এটাকে
মিশ্র বাক্য হিসেবে অ্যান্সারটা নিব। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। কোনো বাক্যের মধ্যে যদি কিন্তু দেওয়া থাকে আমরা সেটাকে অবশ্যই সব সময় এটাকে আমরা যৌগিক বাক্য হিসেবে আমরা নেব, অন্য কোনো অপশন আমরা দেখব না। জাস্ট আমরা এই একটা কথা মনে রাখলে হবে। একটি সার্থক বাক্যের কয়টি গুণ, কয়টি সবসময় মনে রাখবে। সার্থক বাক্যের গুণ 3টি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে এই কথাটা মনে রাখবো, যে ভিক্ষা চায় তাকে দান করো। যে কোনো বাক্যে যদি যে তাকে দেওয়া থাকে আমরা কি করব, সেটাকে জটিল বাক্য নেব। তাহলে জটিল বাক্য বা মিশ্র বাক্য দুইটাই কিন্তু অ্যান্সার হতে পারে। তাহলে তুমি দুইটার যে কোনো একটা সঠিক উত্তর হিসেবে দিলে এটা হবে, কোনো প্রবলেম নেই এই ক্ষেত্রে। আমরা যদি খেয়াল করি এখন বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলা, যে পৃথিবী অস্থায়ী, এটা নেতিবাচক বাক্য কি? এখন আমাকে কিন্তু বোর্ড পরীক্ষার যখন প্রশ্নটা আসবে তখন কিন্তু আমাকে ওই বাক্যটা নিজে লিখতে হবে। তাহলে নিজে লিখতে গিয়ে আমাকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন বাক্যটাকে পরিবর্তন করব বা অ্যান্সারটা লিখব তখন আমরা একটা কথা মনে রাখবো, যে অর্থ সব সময় ঠিক থাকবে। কি হবে? ঠিক থাকবে। শুধু বাক্য পরিবর্তন পরিবর্তন হবে। কি বললাম? আমরা যে কোনো অ্যান্সার লিখব তখন আমরা কি করব, অর্থটা ঠিক থাকবে, আমরা শুধু ওই বাক্যটাকে পরিবর্তন করব। তাহলে আমাদের এখন কাজ কি? পৃথিবী অস্থায়ী এর নেতিবাচক বাক্য আমাকে লিখতে হবে। তাহলে এখানে যে আমি অ্যান্সারটা লিখব, এখানে অ্যান্সারটা লেখার আগে আমাকে এই কথাটা মনে রাখতে হবে, নেতিবাচক বাক্যের মধ্যে কি বসবে? না বসবে, নেই বসবে, নাই বসবে, নয় বসবে, নি বসবে। তাহলে আমি কি করব, এদের মধ্য থেকে আমি যে কোনো একটা নেব। কোনটা নেব জানি না, তবে যে কোনো একটা নেব, যেটা নিলে আমার বাক্যের অর্থ ঠিক থাকবে। কি থাকবে? আমার বাক্যের অর্থ ঠিক থাকবে, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন করা যাবে না কখনোই। ঠিক আছে? তাহলে পৃথিবী অস্থায়ী। এখন আমি যদি বলি যে অস্থায়ী মানে কি, আমি যদি এটা এইভাবে বলি যে পৃথিবী পৃথিবী স্থায়ী নয়, মানে হচ্ছে কি পৃথিবী অস্থায়ী। তুমি দেখো তো এই দুইটা বাক্যের অর্থ কিন্তু একই না? এই বাক্যটার এই বাক্যটা কিন্তু অর্থ কিন্তু সেম, তাই না? পার্থক্যটা কোথায়? এই যে এই বাক্যটার মধ্যে আমি নয় লিখার কারণে এটা বাক্যটা হচ্ছে কি নেতিবাচক বাক্য, আর এখানে কিন্তু কোনো নয় নেই, এই কারণে এই বাক্যটা হচ্ছে কি অস্তিবাচক বাক্য। তাহলে আমাকে এইভাবে প্রত্যেকটা বাক্য যখন আমরা চেঞ্জ করব তখন আমরা বাক্যটাকে আমি, দেখো তোমার অ্যান্সারটা যে বইয়ের মতোই যে অ্যান্সারটা হতে হবে ব্যাপারটা এরকম না। এই ক্ষেত্রে তুমি তোমার মতো করে অ্যান্সারটা লিখতে পারবা, তবে একটা কথা শর্ত থাকবে, তুমি যেভাবে লিখো অর্থ যাতে করে দুইটা সেম একই রকম থাকে, শুধু বাক্যটা আমরা পরিবর্তন করব। শুধু আমরা এই কথাটা মাথায় রেখে আমরা বাক্যটাকে নিজের মতো করে যে কোনো ভাবে আমরা লিখতে পারি। আমি বলি যে পৃথিবী স্থায়ী নয়, হ্যাঁ, তুমি তোমার মতো করে আরো অনেক ভাবে তুমি লিখতে পারো, অর্থ ঠিক থাকলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর যদি দেখি যে তার বয়স হলেও শিক্ষা হয়নি, এটাকে আমরা যৌগিক বাক্যে নেব। আচ্ছা, এখন আমি যে যৌগিক বাক্যে নেব, যৌগিক বাক্যে নিতে হলে যৌগিক বাক্যে কি বসে সেটাকে লিখে নিই। আমার যৌগিক বাক্যে এবং বসে, ও বসে, হ্যাঁ, কিন্তু বসে, সুতরাং বসে, আর কি বসে, বরং বসে, আরো অনেক কিছু বসতে পারে। তো আমি দেখি তার বয়স হলেও, মনে রাখবা, হলেও, গেলেও, খেলেও, আসলেও, এটা ওটা যখন কোন একটা ক্রিয়ার সাথে সংযুক্ত থাকবে মনে রাখতে হবে যে ওই বাক্যটা হচ্ছে সরল বাক্য। তো আমাকে ব্র্যাকেটে লেখা আছে কি যৌগিক বাক্য, তাহলে আমাকে এই বাক্যটাকে যৌগিক বাক্যে জাস্ট আমরা রূপান্তর করব, এই আর কিছু না। তাহলে আমি যৌগিক বাক্যে রূপান্তর করব, আমি জাস্ট ওখান থেকে একটা নিব। তাহলে আমি যদি এটাকে এভাবে বলি যে তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি, তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি, এই দুইটা বাক্য এখন যে আমি বাক্যটা বললাম এই বাক্যটার সাথে এই বাক্যের কিন্তু অর্থের হুবহু মিল পাওয়া যাচ্ছে, তাই না? লিখে এভাবে যে তার বয়স হয়েছে কিন্তু
শিক্ষা শিক্ষা হয়নি, ঠিক আছে। তো তুমি দেখো তো, তার বয়স হলেও শিক্ষা হয়নি মানে হচ্ছে কি তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। তো দুইটা সেম না, একই রকম বাক্য না। আমরা জাস্ট এভাবে আমরা বাক্যটাকে পরিবর্তন করব, মাথায় শুধু রাখবো অর্থ যেন ঠিক থাকে, আর কোনো কিছু আমরা মনে রাখবো না। এবার আসি আইন মেনে চলা উচিত, আমরা এটাকে অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অনুজ্ঞাসূচক বাক্যটা কি? আমরা অনুজ্ঞা মানে হচ্ছে কি আদেশ, কোনো একটা বাক্যকে আদেশ অথবা উপদেশ, অথবা অনুরোধ, ঠিক আছে, অথবা আমরা কোনো একটা বাক্যকে যখন প্রার্থনা সূচক বাক্যে রূপান্তর করব, তখন সেটা হবে কি অনুজ্ঞাসূচক বাক্য। আচ্ছা, আইন মেনে চলা উচিত, তাহলে আমরা এই বাক্যটাকে আমি সাধারণভাবে কি করলাম, আদেশ করলাম। সাধারণভাবে আদেশ করলে আমরা সেটা কি হবে, অনুজ্ঞাসূচক বাক্য হবে। তাহলে আমি বলি যে আইন মেনে চলো, আইন মেনে চলো। আর একটা কথা মনে রাখবো, এই যে উচিত কথাটা, তো তুমি দেখো আইন মেনে চলা উচিত, এটা অনেক সময় মূল কথা বসতে পারে, আবার অনেক সময় না বসতে পারে। যদি এভাবে থাকে উচিত থাকে, তাহলে আমরা উচিতটা বাদ দিয়ে আমরা জাস্ট কি করবো, বাক্যটাকে সাধারণভাবে আদেশ করব যে আইন মেনে চলো, আদেশ করবো, দ্যাটস ইট। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। আচ্ছা, এখন আমরা কি করব, এই বাক্যটাকে জাস্ট আমরা জটিল বাক্যে রূপান্তর করব। এখন দেখো তো জটিল বাক্যের মধ্যে কি কি বসে, যে জটিল বাক্যের মধ্যে যা তা, আর কি বসতে পারে, যাহা তাহা, যে সে, আর অনেক কিছু বসতে পারে। তো আমরা এই কথাগুলো মনে রাখি। আচ্ছা, এখন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। আচ্ছা, নাই যেহেতু বলছে, তার মানে নাই হচ্ছে কি সাধু ভাষা, আর নেই হচ্ছে চলিত ভাষা, নেইটা হচ্ছে কি চলিত ভাষা। তো আমাকে মনে রাখতে হবে, এই যে যা তা এটা হচ্ছে চলিত বাক্যের যাতা বসে, আর যখন যাহা তাহা এটা বসবে, যাহা তাহা বসে মূলত হচ্ছে যখন বাক্যটা সাধু ভাষায় লিখবো, তখন আমরা কি করব, যাহা তাহা এটা লিখতে হবে। তো এখন বাক্যের মধ্যে যদি সাধু ভাষায় দেওয়া থাকে, আমরাও লিখবো সাধু ভাষায়। বাক্যটা যদি চলিত ভাষায় দেওয়া থাকে, আমরাও লিখবো চলিত ভাষায়। এখন দেখো তো, আমি লিখে এবার, যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। দেখো তো অর্থের কোনো পরিবর্তন হচ্ছে, হচ্ছে না। তাহলে আমি এভাবে লিখে দেই যে যাহা ঠাট্টার ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। তাহলে দ্যাটস ইট, আমরা কি করব, এইভাবে আমরা বাক্যটাকে পরিবর্তন করলে এনাফ। আচ্ছা, আমাকে যেতে হবে এটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করব। তাহলে নেতিবাচক বাক্যের মধ্যে আমরা কি করব, ওই যে না নেই, তারপর কি যেন বসে, নাই নয় নি, এই শব্দগুলো বসে। আচ্ছা, আমি এখন বাক্যটাকে যেভাবেই লিখি অর্থ ঠিক থাকতে হবে, এবং আরেকটা কন্ডিশন, এই নাবোধক শব্দগুলো অবশ্যই ওই বাক্যের মধ্যে বসতে হবে বা লিখতে হবে। তাহলে আমি বাক্যটা যদি এভাবে বলি যে আমি থাকতে পারবো না, মানে হচ্ছে কি আমাকে যেতে হবে। তাহলে আমি থাকতে পারবো না মানে আমাকে যেতে হবে, বাক্য দুটোর অর্থ কিন্তু একই কথা, একই রকম, তাই না? তো আমি থাকতে পারবো না, লিখে দে, আমি থাকতে পারবো না। তাহলে দেখো তো, এই যে এখানে না লিখলাম, এই না লিখার কারণে এটা কি হচ্ছে, নেতিবাচক, ঠিক আছে। যিনি জ্ঞানী তিনি সত্যিকারে ধনী, তাহলে আমাকে এই বাক্যটাকে সরল বাক্যে নিতে হবে। তার আগে তুমি একটা বিষয় খেয়াল করো তো, এই যে যিনি তিনি যে দেওয়া আছে বাক্যের মধ্যে, এই কারণে এই বাক্যটা হচ্ছে জটিল বাক্য। তাহলে সরল বাক্যের মধ্যে কখনোই এই যিনি তিনি বসে না।
এবং সরল বাক্যের মধ্যে কখনোই কমা বসে না। তাহলে আমাকে কি করতে হবে, যিনি তিনি এটা বাদ দিয়ে, কমাটাকে বাদ দিয়ে বাক্যটাকে নিজের মতো করে লিখবো। বইয়ের সাথে যে মিল থাকবে ব্যাপারটা এরকম না, নিজের মতো করে লিখবো, অর্থ ঠিক থাকলে যথেষ্ট এনাফ। কিসের সাথে অর্থ ঠিক থাকবে হবে, এই যে যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী, এই বাক্যটার সাথে যিনি তিনি বাদ দিয়ে, কমাটাকে বাদ দিয়ে এমন ভাবে লিখবো যাতে করে অর্থ মিল পাওয়া যায়, প্রশ্নের সাথে অর্থের একটা হুবহু মিল পাওয়া যায়। তাহলে বলো আমরা এটাকে কিভাবে লিখতে পারি? যে আমি বলতে পারি যে জ্ঞানীরাই সত্যিকারের সত্যিকারের ধনী, তাই না? জ্ঞানীরাই সত্যিকারের ধনী মানে হচ্ছে কি, যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আমরা এটাকে প্রশ্নবাচক বাক্যে নেব। তো তুমি দেখো তো, প্রশ্নবাচক বাক্যের মধ্যে আমরা কয় রস্বইকার কি দিয়ে প্রশ্নটা করব, অথবা কয় দীর্ঘইকার কি দিয়ে প্রশ্ন করব। এখন রস্বইকার দিয়ে প্রশ্নটা করব কখন, যখন এর প্রশ্নের উত্তরে ইয়েস নো বলতে পারি। আর যখন দীর্ঘইকার দিয়ে প্রশ্ন করব তখন ইয়েস নো অ্যান্সার দিতে পারবো না। যেমন দেখো, আমি যদি বলি যে তুমি কি যাবে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ আমি যাব, না আমি যাব না। তাহলে এই প্রশ্নের উত্তরে হ্যাঁ না যে বলতে পারতেছি, তার মানে এই প্রশ্নটাকে আমাকে কয় রস্বইকার দিয়ে করতে হবে। আর যদি বলি যে তোমার নাম কি, আমি এই প্রশ্নের উত্তরে কিন্তু ইয়েস নো এটা বলতে পারতেছি না, যে হ্যাঁ আমার নাম, না আমার নাম, এটা বলা যাচ্ছে না। দ্যাট মিনস আমাকে এখানে দীর্ঘইকার দিয়ে প্রশ্নটা করতে হবে। তাহলে আমি এই বাক্যটা এভাবে লিখবো যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তাহলে আমি যদি বাক্যটাকে কয় রস্বইকার দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে, বাক্যটাকে ইয়েস নো দিয়ে আনসারটা করা যাবে। তাহলে আমি বলি যে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, বাংলাদেশ, তাহলে এটাকে আমি এভাবে লিখি যে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়। ঠিক আছে, তার মানে জাস্ট এইভাবে প্রশ্নবোধক চিহ্ন দেব এবং পরস্পরকে দিয়ে প্রশ্নটা করব। তিনি আর বেঁচে নেই, এটাকে আমরা যৌগিক বাক্যে নেব। তাহলে এখন দেখো তো, যৌগিক বাক্যের মধ্যে কি কি বসে? এবং বসতে পারে, ও বসতে পারে, কিন্তু বসতে পারে, সুতরাং বসতে পারে, বরং বসতে পারে। তাহলে এমন একটা আমরা শব্দ নিব যেটা নিলে অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো তো, তিনি জীবিত ছিলেন কিন্তু এখন বেঁচে নেই, কিন্তু এখন আর বেঁচে নেই। আমি যদি এই বাক্যটা বলি তিনি জীবিত ছিলেন কিন্তু এখন আর বেঁচে নেই, মানে হচ্ছে কি তিনি আর বেঁচে নেই। তাহলে অর্থে কিন্তু দুটো একই রকম মিল পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি এভাবে লিখি তিনি জীবিত ছিলেন কিন্তু, এই যে কিন্তু লিখলাম, কিন্তু এখন আর বেঁচে নেই, এই কিন্তু লিখার কারণেই মূলত এটা যৌগিক বাক্য হয়ে যাচ্ছে। তাহলে যৌগিক বাক্যের মধ্যে কি বসে, এরকম ভাবে কিন্তু বসতে পারে, এবং বসতে পারে। হ্যাঁ, জাস্ট আমরা অর্থ ঠিক থাকবে, বাক্য পরিবর্তন হবে, দ্যাটস ইট। বিপদে অধীর হতে নেই, এটাকে আমরা অনুজ্ঞাসূচক বাক্যে নেব। অনুজ্ঞা মানে কি, আদেশ করব বাক্যটাকে, নিষেধ করব, অনুরোধ করব। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, বললাম যে বিপদে অধীর হইও না। ঠিক আছে, বিপদে অধীর, জাস্ট সাধারণভাবে আদেশ করলাম, বিপদে বা নিষেধ করলাম, বিপদে অধীর হইও না। আদেশ উপদেশ করা মানে কি, অনুজ্ঞা। আমার পথ দেখাবে আমার সত্য, জটিল বাক্য। তো আমরা তো জানি যে জটিল বাক্যে কি কি বসতে পারে, যেমন যা তা বসতে পারে, যিনি তিনি, যেমন তেমন, যে সে, যখন তখন। তো আমি এটাকে বলতে পারি যে যা আমার পথ তা দেখাবে আমার সত্য, যা আমার পথ তা দেখাবে আমার সত্য, তা দেখাবে আমার সত্য। তাহলে যা আমার, লিখে পাবো, যা আমার পথ তা দেখাবে, ঠিক আছে, দেখাবে আমার কি, আমার সত্য। তাহলে তুমি দেখো তো, যা তা এই বাক্যের মধ্যে লিখার কারণে মূলত এই বাক্যটা কি হচ্ছে, এই বাক্যটাই হচ্ছে মূলত জটিল বাক্য। ঠিক আছে, তো আমরা ঠিক এইভাবে কিন্তু জটিল বাক্য
বাক্যতে কোন একটা বাক্যকে জটিল বাক্যে আমরা ঠিক এভাবে রূপান্তর করব। এখন জন্মভূমিকে সবাই ভালোবাসে এটা নেতিবাচক বাক্যে নিতে হলে আমাকে ওই নাবোধক শব্দগুলো বসতে হবে। তো দেখো, জন্মভূমিকে সবাই ভালোবাসে, আমি যদি বলি যে এভাবে যে জন্মভূমিকে কেউ ঘৃণা করে না, মানে হচ্ছে কি সকলে ভালোবাসে, ঠিক আছে? জন্মভূমিকে কেউ ঘৃণা করে না, তাহলে আমি লিখে এভাবে জন্মভূমিকে কেউ, আচ্ছা একটু, কেউ ঘৃণা করে না, ঠিক আছে? এই যে জন্মভূমিকে কেউ ঘৃণা করে না, এই যে না লিখলাম, নেতিবাচক হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু ফসল ভালো হবে। তো আমরা সরল বাক্যের মধ্যে কি যেহেতু সেহেতু বসে না? বসে না। আমরা জাস্ট কি করবো, যেহেতু সেহেতু বাদ দিয়ে দিব, বাক্যটাকে লিখবো। তো আমরা কি লিখতে পারি এভাবে যে বৃষ্টি হওয়ায় ফসল ভালো হবে, ঠিক আছে? যে বৃষ্টি হওয়ায় বা বৃষ্টি হলে ফসল ভালো হবে, এভাবে লিখতে পারি। তাহলে লিখি, যেভাবে লিখি সমস্যা নেই, অর্থ চেঞ্জ না হলে হবে। বৃষ্টি হলে ফসল ভালো হবে, ঠিক আছে? বৃষ্টি হলে ফসল ভালো হবে। সকলে ফুল ভালোবাসে, প্রশ্নবোধক বাক্য। জাস্ট আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করলে হবে। তাহলে ফুল কে না ভালোবাসে, মানে তো হচ্ছে সকলে ফুল ভালোবাসে। তাহলে ফুল, ফুল কে না ভালোবাসে, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আমি তোমার মঙ্গল কামনা করি। আমাকে কি করতে হবে, প্রার্থনাবোধক বাক্যে এটাকে রূপান্তর করতে, প্রার্থনা সূচক। যেমন আমরা বলি না আল্লাহ তোমার মঙ্গল করুক, ঈশ্বর তোমার ভালো করুক, ঠিক আছে? এভাবে আমরা কি করি, প্রার্থনা করি না? তাহলে জাস্ট আমরা এভাবে লিখে দেবো যে তোমার মঙ্গল হোক, জাস্ট আমি এভাবে লিখে দেবো তোমার মঙ্গল হোক। এমন কথা সে মুখে আনিতে পারিত না, অস্তিবাচক বাক্যের রূপান্তর। কি বললো? এমন কথা সে মুখে আনিতে পারিত না। আমরা কি করব, ওই নাটাকে বাদ দিব, বাক্যটাকে পরিবর্তন করব, যাতে করে অর্থ ঠিক থাকে। অর্থে কিন্তু কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে নাটাকে বাদ দিব, যে এমন কথা তার মুখে আনিতে সে অপারগ ছিল। মুখে আনিতে সে অপারগ, জাস্ট আমরা এখানে লিখে দিচ্ছি অপারগ, অপারগ ছিল, মানে এটা কি, এমন কথা সে মুখে আনিতে অপারগ ছিল। আনিতে পারিত না মানে হচ্ছে কি অপারগ ছিল। তো এখন যে আমি অপারগ ছিল লিখলাম, এখানে কিন্তু না লিখি নাই। এই কারণে মূলত এই বাক্যটা কি হয়ে যাচ্ছে, অস্তিবাচক বাক্যে পরিবর্তন হচ্ছে। এখন সে চুপ রইল, এটা নেতিবাচক, মানে কি নেতিবাচক মানে কি নাবোধক শব্দ থাকবে, যেমন না থাকবে, নেই থাকবে, হ্যাঁ, নেই থাকবে। তো এখন যেমন যেমন দেখো, সে চুপ রইল মানে হচ্ছে কি সে কিছু বলিল না, মানে হচ্ছে কি সে চুপ রইল। সে কিছু, সে আচ্ছা, সে কিছু বলিল না মানে হচ্ছে কি সে চুপ রহিল। সে কিছু বলিল না মানে কিন্তু সে চুপ রহিল। তাহলে এটা কি নেতিবাচক। আমি মিথ্যা বলিনি, নি বলছে, তাহলে নি থাকার কারণে এটা কি নেতিবাচক। আমরা কি করব, অস্তিবাচক নিতে হলে নিটাকে আমাদেরকে আগে বাদ দিতে হবে। তাহলে নিটাকে বাদ দিব কিভাবে, নিটাকে বাদ দিলে হবে না, নিটাকে বাদ দেওয়ার পর আমাকে বাক্যের অর্থ যেন ঠিক থাকে। তাহলে আমি মিথ্যা বলিনি মানে হচ্ছে আমি সত্য বলেছি। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, আমি সত্য বলেছি মানে হচ্ছে আমি মিথ্যা বলিনি। দেখো তো দুইটা বাক্যের অর্থ কিন্তু একই রকম। সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, প্রশ্নবাচক বাক্য। জাস্ট আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করলে হবে। ওকে, তো এরপর দেখো সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। তাহলে সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয় কি, আমরা জাস্ট এভাবে লিখবো সাহিত্য জীবনের স্বাভাবিক, আমি জাস্ট এটা রিপিট করবো, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয় কি, জাস্ট নয় কি, যে কি যে লিখবো,
এই কিটাকে যদি তুমি দীর্ঘ ইকার দিয়ে লিখো তাহলে কোনো নাম্বার পাবো না। এটাকে আমাকে অবশ্যই হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে, কারণ তুমি দেখো এইটার উত্তর কিন্তু ইয়েস নো হিসেবে তুমি বলা যেতে পারে, তাই না? সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয়, আমরা ইয়েস নো দিয়ে বলতে পারি। দ্যাটস আমরা কি দিয়ে এটা প্রশ্নটা করব। সূর্যোদয়ে অমানিসা কেটে যাবে, জটিল বাক্য। জটিল বাক্য মানে কি, আমাকে বাক্যটার মধ্যে যে সে লিখতে হবে, যেমন তেমন লিখতে হবে, বা সাপেক্ষ সর্বনামগুলো লিখতে হবে। তাহলে সাপেক্ষ সর্বনামগুলো কে কি? যখন তখন, যিনি তিনি, যে সে, যেমন তেমন, ঠিক আছে, এগুলো সাপেক্ষ সর্বনাম। তাহলে আমি এই বাক্যটাকে যদি এইভাবে লিখি যে যখন সূর্যোদয় হয় তখন অমানিসা কেটে যাবে, তাহলে আমরা তো জানি যে যখন তখন কোনো বাক্যের মধ্যে বসলে তখন সেটা কি হয়, জটিল বাক্য হয়। তাহলে আমরা জাস্ট এভাবে লিখে দিব, যখন সূর্যোদয় হয় তখন অমানিসা কেটে যাবে, হবে তখন অমানিসা কেটে যাবে। রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত, তাহলে এটাকে অনুজ্ঞা। অনুজ্ঞা মানে কি, আমি সাধারণভাবে আদেশ করব। যখন যে বাক্যটাকে, যে বাক্যটা থেকে উচিত থাকবে, আমরা ওই বাক্যের উচিত শব্দটা বাদ দিব, আমি কি করব, জাস্ট ওই বাক্যটাকে আমি সাধারণভাবে আদেশ করব। তাহলে আমি এটাকে আদেশ করি যে রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করো, জাস্ট আমি এইভাবে লিখে দেবো। এই করাটাকে আমি কি লিখবো, এখানে করো লিখবো, আর বাকি সবটা কি হবে, রিপিট হবে, যে রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করো। শীতের পিঠা খেতে খুব মজা, বিস্ময়সূচক বাক্য। তাহলে বিস্ময়সূচক বাক্যের মধ্যে কি বসে, যেমন আবেগ অনুভূতি প্রকাশ করতে বাহ বসে, তারপরে চিহ বসে, তারপর হচ্ছে উফ বসে, তাই না? তাহলে আমি বলতে পারি এই বাক্যটাকে যে বাহ শীতের পিঠা খেতে কি মজা, তাই না? তাহলে লিখে এভাবে যে বাহ শীতের পিঠা খেতে, আচ্ছা কিটা লিখতে হবে দীর্ঘ ইকার দিয়ে, কেন জানো? কারণ বিস্ময়সূচক বাক্যের মধ্যে সব সময় কিন্তু দীর্ঘ ইকার বসে। কি মজা, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। বিশ্বস্ত বাক্যের মধ্যে সবসময় কি দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। যা তার প্রাপ্তি তাই তার দান। আচ্ছা, তাহলে এটাকে আমাদেরকে সরল বাক্যে নিতে হবে। আমরা জানি সরল বাক্যে যা এবং তা বসে না। তাহলে যা তা শব্দটাকে বাদ দিয়ে আমরা নিজের মতো করে মূলত বাক্যটা লিখবো। তাহলে কিভাবে লিখবো, যেভাবে লিখলে বাক্যের অর্থের পরিবর্তন হবে না, আমি সেভাবে লিখবো। আমি যদি এটাকে এভাবে লিখি যে প্রাপ্তি তার দান, হ্যাঁ, আমি যদি এভাবে লিখি যে প্রাপ্তি তার দান, এখন দেখো তো এই অ্যান্সারের সাথে প্রশ্নের একটা অর্থের মিল পাওয়া যাচ্ছে কিন্তু, যে যা তার প্রাপ্তি তাই তার দান মানে হচ্ছে কি, প্রাপ্তি তার দান। তাহলে আমাদেরকে এইভাবে যে লিখার কারণে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা আজকের এই টপিকে কি শিখলাম, বাক্য যেভাবে আসুক আমরা অ্যান্সারটা লিখার পরে আমরা দেখব ওই প্রশ্নের সাথে আমার অ্যান্সারের অর্থের মিল পাওয়া যাচ্ছে কিনা। ঘুরে ফিরে কিন্তু সব অ্যান্সারই কিন্তু একই রকম থাকবে, অর্থাৎ অর্থের মিল এটা থাকবে। তাহলে আজকের ক্লাসটা আমরা ঠিক এই পর্যন্ত রাখলাম। আমাদের এই রকম বিস্তারিত বেসিক এবং বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস, ভার্সিটি এডমিশন সলিউশন ক্লাস একসাথে এভাবে ক্লাস পেতে আমাদের পেজের সাথে থাকো। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো তোমাদের পরীক্ষার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা ঠিক এই পর্যন্ত এখানে সমাপ্ত করলাম। ভালো থেকো সকলে, আল্লাহ হাফিজ।